আফগানিস্তানের কাছে তৃতীয় ওয়ানডে ম্যাচটা বাংলাদেশ দল হেরেছে 5 উইকেটে, এবং সেটা 10 বল বাকি থাকতে। তো এই হারের পরে দেখলাম আফগানিস্তানের এক সমর্থক গ্যালারিতে বাংলাদেশের সমর্থককে নিয়ে কটাক্ষ করছেন বা মজা করছেন বা উপহাস করছেন আর কি। তো খুবই স্বাভাবিক ব্যাপার, এরকম একটা ঘটনা দেখলে পারে খারাপ লাগে। বাট এরকমটাই তো হওয়ার কথা ছিল, তাই না? বাংলাদেশ দল তৃতীয় ম্যাচটা তারা কি আসলে জয়ের জন্য খেলতে নেমেছিল? দেখেন, আমরা সবাই জানি যে শারজা আফগানিস্তানের জন্য পয়া ভেন্যু, এবং এখানে তারা কিন্তু সাউথ আফ্রিকাকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তারা হারিয়েছিল 2-1 ব্যবধানে। তো এইখানে বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু আমরা সবাই জানতাম। বাট যদি আপনি শক্তির বিচার করেন এবং র্যাঙ্কিং দেখেন, তাহলে পরে অবশ্যই ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ দলই এগিয়ে থাকবে। কিন্তু মাঠের পারফরমেন্সে এই দলটাকে বড্ড ছন্ন ছন্ন ছাড়া বলে মনে হয়েছে আমার কাছে। এবং তৃতীয় যে ম্যাচটা ছিল, এই ম্যাচটা কিন্তু ছিল হচ্ছে অলিখিত ফাইনাল। অর্থাৎ প্রথম ম্যাচটা আফগানিস্তান জিতেছিল, এরপরে বাংলাদেশ আবার জেতার ফলে সিরিজটা 1-1 সমতায় ছিল। তৃতীয় ম্যাচটা অলিখিত ফাইনাল, যে দল জিতবে তারা শিরোপা জিতবে। কিন্তু এই শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ার পরেও বাংলাদেশ দল আবারও 5 উইকেটে হারলো বা শিরোপা হাতছাড়া করলো, সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য। এই ম্যাচটা হারের জন্য আমি আবারও বলবো ব্যাটিং ব্যর্থতাকে আমি দায়ী করব আর কি। এখন একটা কথা আছে দেখেন, সেটা হচ্ছে যে শারজায় টস জিতলে পারে, টস জিতো প্রথমে ব্যাটিং নাও, তাহলে পারে ম্যাচ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে মিরাজ তিনি কিন্তু টস জিতলেন এবং প্রথমে ব্যাটিং নিলেন। আবার একটা কথা বলা হয় যে শারজার যে উইকেট, এখানে 230 থেকে 40 রান করলে পারেই এটা হচ্ছে লড়াকু পুঁজি, ফাইট দেওয়ার মতো স্কোর। কিন্তু আপনি কখনোই 230 এবং 40 রানকে কখনোই আপনি নিরাপদ স্কোর ভাবতে পারবেন না। তো তৃতীয় ম্যাচের যে উইকেটটা ছিল, আমার কাছে মনে হয়েছে এখানে 270 থেকে 280 রান হতে পারতো। তার মানে এখানেও আমরা 30 রান কম করেছি। এবং কেন কমটা করেছি আমরা, এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ দায়টা হচ্ছে ব্যাটসম্যানদের, এবং বিশেষ করে আমি বলবো এই দায়টা নিতে হবে মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদকে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি যে মিরাজ তিনি আমরা হচ্ছে কত 72 রানের মধ্যে 4টা উইকেট হারিয়েছিলাম। তো এই জায়গা থেকে আমাদের কিন্তু একটা পার্টনারশিপের খুবই প্রয়োজন ছিল। তো এই ক্ষেত্রে অবশ্যই মিরাজ এবং মাহমুদুল্লাহর পঞ্চম উইকেটে 145 রানের জুটি হয়েছিল। এটা কিন্তু আমাদের জন্য খুবই দরকার ছিল। এটাকে আপনি কোনোভাবেই আপনি গুরুত্বহীন বলতে পারবেন না। বরঞ্চ তাদের এই পার্টনারশিপের কারণে আমরা 244 রান পেয়েছি। বাট আমাদের স্কোরটা কিন্তু আরো বড় হতে পারতো, 244 না, আমাদের স্কোরটা 270 হতে পারতো। এখন মিরাজ তিনি হলো 66 রান করেছেন। মিরাজের স্ট্রাইক রেট কত ছিল? মাত্র 55। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি 98 রান করেছেন, তার স্ট্রাইক রেট কত ছিল? 98। এখন আপনি জাস্ট একটু চিন্তা করেন যে যদি 50 করার পরে মিরাজ এবং মাহমুদুল্লাহ তারা তাদের স্ট্রাইকটা একটু রোটেট করে খেলতেন, তাহলে পারে বাংলাদেশের স্কোরটা নিঃসন্দেহে 270 রান হতে পারত। মিরাজের 55 স্ট্রাইক রেটের জায়গায় যদি তার স্ট্রাইক রেটটা 80 হতো, এবং মাহমুদুল্লাহর স্ট্রাইক রেটটা মাহমুদুল্লাহ 6 নম্বর পজিশনে ব্যাটিং করেন, মানলাম তিনি খারাপ সময় পার করছেন ওয়ানডেতেও, তার রানে ফেরাটা খুব বেশি দরকার ছিল। কিন্তু 50 করার পরেও কেন তিনি স্ট্রাইকটা রোটেট করেননি, এটাই কিন্তু বড় একটা প্রশ্ন। মাহমুদুল্লাহ 50 করার পরে তিনি কিন্তু মেরে খেলতে পারতেন, এবং তিনি করেছেন কি, তিনি তার স্ট্রাইক রেটটা 100 রাখার চেষ্টা করেছেন। বরঞ্চ যদি মাহমুদুল্লাহর স্ট্রাইক রেটটা 100 না রেখে 120, 125 এরকম স্ট্রাইক রেট হতো, তাহলে পরে আপনারা ভেবে দেখেন যে বাংলাদেশের দলীয় সংগ্রহটা কোথায় থাকতে পারতো বা কোথায় থাকতো। সেটা কিন্তু হয়নি। এখন আপনি আফগানিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্টটা দেখেন। আফগানিস্তানের মাহমুদুল্লাহ তো সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু আফগানিস্তানের ওপেনার গুরবাজ তিনি ঠিকই কিন্তু সেঞ্চুরি করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট কত ছিল? মাত্র 84। আবার ওমর জাই, যিনি কিনা 70 রানের ইনিংস খেলেছেন, তার স্ট্রাইক রেট কত ছিল জানেন? 90। সো একজন সেঞ্চুরি করেছেন 84 স্ট্রাইক রেট নিয়ে, একজন 70 করেছেন 90 স্ট্রাইক রেট নিয়ে। বাট লাস্টের দিকে গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে কে জানেন? 7 নম্বরে ব্যাটিং এ নামা মোহাম্মদ নবী, এবং তার স্ট্রাইক রেট ছিল 125+। এটাই কিন্তু ব্যবধানটা গড়ে দিয়েছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা তারা খেলেছে নিজেদের জন্য।
তারা যেমন মিরাজ, তিনি হচ্ছে ফার্স্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করলেন, তিনি চেয়েছিলেন ক্যাপ্টেন হিসেবে রান করার জন্য এবং তিনি কিন্তু রান করেছেন, বাট আলটিমেটলি তিনি কিন্তু প্রচুর বল খেয়েছেন। তিনি হয়তো বা 66 রান করেছেন, কিন্তু তিনি কিন্তু প্রচুর বল খেয়েছেন এবং তার স্ট্রাইক রেট ছিল মাত্র 55। আর মাহমুদুল্লাহ কথা তো বললাম, মাহমুদুল্লাহ রান পাচ্ছিলেন না, তিনিও তার রান করতে হবে, কারণ পরের সিরিজে তাকে খেলা কনফার্ম করতে হবে। সো মাহমুদুল্লাহ খেলেছেন নিজের জন্য এবং তিনি 100 স্ট্রাইক রেট রেখেছেন, 98 বল খেলে 98 রান করেছেন, যেখানে কিনা তার স্ট্রাইক রেটটা 120 প্লাস হতে পারতো। অথচ আফগানিস্তান তারা কিন্তু ব্যবধানটা গড়ে দিয়েছে। গুরবাজ তিনি 84 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, ওমর জাই 90 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং লাস্টের ফিনিশিংটা দিয়েছে নবী 125 স্ট্রাইক রেটে ব্যাটিং করে। আবার দেখেন আমাদের যে ব্যাটসম্যানরা আছে ব্যাটিং ডিপার্টমেন্ট, যদি আমি দেখে থাকি লাস্টের 5 ওভার আমি দেখবো, আমরা কিন্তু পাওয়ার প্লেতে আফগানিস্তানের চেয়ে আমরা এগিয়েছিলাম। আমরা 58 রান করেছিলাম 2 উইকেটে, আফগানিস্তান রান করেছিল 45-এর মতো 1 উইকেটে। বাট লাস্টের 5 ওভার যদি আমরা দেখি, সেখানে বাংলাদেশ রান করেছে 4টা উইকেট হারিয়ে 39, লাস্টের 5 ওভারে 30 বলে। আর সেখানে আফগানিস্তান 20 বলেই আপনার এই টার্গেটটা মানে পৌঁছে গিয়েছে, 20 বলে আপনার 34 রান করেছে আর কি। অর্থাৎ তারা 10 বল, যদি আরো 10 বল খেলতে পারতো তাহলে পরে আপনারা বোঝেন যে স্কোরটা তারা কোথায় নিয়ে যেতে পারতো আর কি। সো টার্গেটটা যদি আপনার 260 270 হতো, আফগানিস্তান কিন্তু চেস করে খেলতে পারতো, বাট যদি টার্গেটটা 270 হতো তখন কিন্তু আফগানিস্তানের জন্য খুব টাফ হয়ে যেত। সো আলটিমেটলি এই ম্যাচটা আমরা জানতাম অলিখিত ফাইনাল, কিন্তু আমার মনে হয়েছে যে আমরা আসলে ম্যাচটা জেতার জন্য খেলিনি, বরং খেলেছি নিজেদের জন্য, আমরা খেলেছি। হ্যাঁ, আমরা মিরাজ, মাহমুদুল্লাহ তারা খেলেছেন নিজের জন্য।